ধবলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে তীব্র খরা দেখা দিয়েছিল। মানুষ খাবারের জন্য হাহাকার করছিল। মাঠের ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং চারিদিকে কেবল অনাহারের প্রকোপ ছিল। গ্রামের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে রাঘব এবং তার স্ত্রী সুনিতা থাকত। তাদের ঘরে এক দানা শস্য অবশিষ্ট ছিল না। শুনছ গো, ঘরে আর একটি দানাও শস্য নেই। যদি শীঘ্রই কিছু না করা হয় তবে আমরা যে না খেয়ে মরে যাব। সুনিতা, তুমি তো জানো পুরো গ্রামে দুর্ভিক্ষ চলছে, আর এই দুর্ভিক্ষের কারণে কোথাও কোনো কাজ পাওয়া যাচ্ছে না। আমি কত খুঁজেছি, কিন্তু কেউই কাজ দিতে রাজি নয়। কিন্তু রাঘব, তবে কি আমরা এভাবেই হাত গুটিয়ে বসে থাকবো? তোমাকে যে কিছু একটা করতেই হবে। তুমি ঠিক বলছো সুনিতা, কিন্তু বুঝতে পারছি না কি করব। যদি আমার কথা শোনো তবে একটা কাজ করো, কিছুদিনের জন্য নবরাজপুর শহরে চলে যাও। সেখানে তুমি কোনো না কোনো কাজ অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে সুনিতা, আমি আগামীকাল সকালেই শহরের উদ্দেশ্যে রওনা দেব। এখন আর গ্রামে থেকে কি হবে? পরের দিন ভোর হতেই রাঘব নবরাজপুরের দিকে রওনা হলো। পথে আসা ঘন জঙ্গল ভেদ করে সে এগিয়ে চলল। চলতে চলতে তার একটি গাছের নিচে বসা একটি বৃদ্ধ সন্ন্যাসীর ওপর দৃষ্টি পড়ল। সে তার কাছে গেল। প্রণাম বাবা, আমি ধবলপুর গ্রাম থেকে এসেছি। বাবা, গ্রামে দুর্ভিক্ষ চলছে এবং কেউ কাজ দিচ্ছে না। কাজের সন্ধানেই আমি আজকে শহরে এলাম। যদি আপনি কোনো উপায় বলেন তাহলে আমি পথ খুঁজে পাই। বৎস, যেখানেই যাও প্রথমে যে কাজ পাবে সেটা গ্রহণ করবে, প্রত্যাখ্যান করবে না, তা যেমনই কাজ হোক না কেন। আর কখনো কারোর বস্তুর উপর লোভ বা ছল করে অধিকার জমাতে যেও না। একেবারেই না বাবা, আমি এমন কিচ্ছু করব না। যদি কারো ব্যক্তিগত কথা বা রহস্য জানতে পারো তবে তা কখনো অন্যকে বলবে না। আর মনে রেখো, যদি পথে কোনো সাধুর সাথে দেখা হয় তবে অনুমতি ছাড়া সামনে এগোবে না। আমি প্রতিজ্ঞা করছি বাবা, আপনার বলা কোনো কথাই ভুলবো না। রাঘব জঙ্গল পার করে শহরের উপকণ্ঠে পৌঁছাতেই তার একটি বিশাল প্রাসাদ দেখতে পেল। সে ভাবল, এত বড় প্রাসাদ, নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ী থাকেন, হয়তো কোনো না কোনো কাজ পেয়েই যাব। আরে ভাই, তোমাকে তো এখানকার লোক মনে হচ্ছে না। কে তুমি? কি চাও? ও ভাই, আমি কাজের সন্ধানে এসেছি। আমার কাছে খাবারের জন্য কিছুই অবশিষ্ট নেই। যদি কোনো কাজের ব্যবস্থা করে দেন তবে আপনার উপকার হবে। আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। বীর রাঘবের অবস্থা দেখে বলল, আমাদের শেঠ হরিরামজির ঘোড়াদের প্রতি খুব আকর্ষণ। তার কাছে নানান জাতের অনেক অনেক ঘোড়া আছে। প্রতি দুটি ঘোড়ার জন্য একজন সেবক রাখা হয়েছে। আমিও দুটি ঘোড়ার দেখাশোনা করি। আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তাই আমার ছুটি লাগবে। তুমি চাইলে আমার জায়গায় এই কাজ করতে পারো। শেঠজির কাছে আমি সুপারিশ করে দেব। অবশ্যই, আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করব। মনে রেখো, ঘোড়াদের প্রতিদিন স্নান করানো, খাবার দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তোমার দায়িত্ব হবে। শেঠজির কোনো অভিযোগ আসা উচিত নয়, নইলে আমাকে চাকরি হারাতে হতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সবকিছু ভালোভাবে করব। বীর রাঘবকে শেঠ হরিরামজির কাছে নিয়ে গেল। শেঠজি রাঘবকে দুটি ঘোড়ার দায়িত্ব দিলেন। প্রতিদিন সকালে ঘোড়াদের স্নান করানো, তারপর ছোলা এনে খাওয়ানো, এটাই তার দৈনন্দিন কাজ হয়ে দাঁড়ালো। একদিন রাঘব অন্য সেবকদের পাশে বসেছিল। তখন একজন জিজ্ঞাসা করলো, কাজ করে কেমন লাগছে ভাই? ঠিক আছে ভাই, কোনো অসুবিধে নেই। আরে কেবল মাইনে দিয়ে তো পেট চলে না, এখানে আসল রোজগার তো অন্যভাবে হয়। আমরা প্রতিদিন অর্ধেক ছোলা বাঁচিয়ে রাখি এবং বিক্রি করে দিই। দিনের শেষে ভালো টাকা হয়ে যায়। কিন্তু এমন করা তো ভুল। ঘোড়াদের না খাইয়ে রোজগার করা তো বেইমানি। সবাই করে, বীরও এটাই করতো, তুমিও করো, তোমারও মোটা রোজগার হবে। রাঘবের মন টলমল করে উঠল।
টাকার দরকার ছিল, কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ল। আর কখনো কারোর বস্তুর উপর লোভ বা ছল করে অধিকার জমাতে যেও না। না না, পরিস্থিতি যেমনই হোক আমি কোনো ভুল কাজ করতে পারি না। রাঘব কাজে এতই পরিশ্রমী ছিল যে তার ঘোড়া দুটি সবচেয়ে শক্তিশালী এবং উজ্জ্বল দেখাতো। শেঠ হরিরামজি প্রায়শই তার ঘোড়া দেখতে বের হতেন। একদিন তিনি সব ঘোড়া দেখলেন। তখন তিনি অবাক হলেন। রামলাল, এটা কি হয়েছে? এই ঘোড়াগুলো দুর্বল হলো কি করে? ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না নাকি? শেঠজি এক এক করে সব ঘোড়া দেখলেন, কিন্তু দুটি ঘোড়া ছাড়া বাকি সবাই দুর্বল ছিল। সেই দুটি ঘোড়া সুস্থ, উজ্জ্বল এবং চঞ্চল ছিল। শেঠজি আশ্চর্য হয়ে বললেন, এই দুটো ঘোড়া তো একেবারে ঠিকঠাক আছে। কে দেখাশোনা করে এদের? শেঠজি, এদের দেখাশোনা রাঘব করছে। শেঠজি তৎক্ষণাৎ রাঘবকে ডাকালেন। রাঘব, তোমার ঘোড়াগুলো তো সবচেয়ে ভালো, একেবারে সুস্থ। তুমি কি আলাদা করছো? সেটি আমি শুধু প্রতিদিন সময় মতো স্নান করাই, খাবার দিই এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখি। বাকি ঘোড়াগুলো তো একই খাবার খায়, তবুও দুর্বল। তোমার ঘোড়াগুলো কেন এত হৃষ্টপুষ্ট? সেটি আপনি যদি অনুমতি দেন তবে আমি এর জবাব সবার সামনে দিতে চাই। শেঠজি সব সেবককে ডাকলেন। রাঘব সবার সামনে সমস্ত সত্যি কথা বলে দিল যে বাকি সেবকেরা ছোলা বাঁচিয়ে বিক্রি করে। শেঠজি রেগে গেলেন। ধোঁকাবাজ সব! আমি বিশ্বাস করে কাজ দিয়েছিলাম আর তোমরা আমাকে লুট করলে। আজ থেকে তোমাদের সবাইকে বরখাস্ত করা হলো। শেঠজির কথা শুনে দোষী সেবক ঘাবড়ে গেল এবং কাঁদতে লাগলো। সেটি আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এমন করব না। সেটি মানুষ মাত্রই তো ভুল হয়। যদি এরা সত্যি অনুতপ্ত হয় তবে হয়তো এদের আরো একটি সুযোগ দেওয়া উচিত। শেঠজি কিছুক্ষণ পর ভাবলেন, ঠিক আছে রাঘব, শুধু তোমার বলার কারণেই আজ এদের ক্ষমা করলাম। কিন্তু এখন থেকে তুমি এদের সব দেখাশোনা করবে এবং আমি তোমাকে প্রধান পরিদর্শক নিযুক্ত করলাম। ধন্যবাদ শেঠজি, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করব। সেই দিনের পর থেকে ঘোড়াদের দেখাশোনার ক্ষেত্রে কোনো অবহেলা রইল না। সব সেবক সততার সাথে কাজ শুরু করলো। কিছুদিন পর বীর যে গ্রামে গিয়েছিল সে ফিরে এলো। যখন সে দেখল রাঘব এখন প্রধান পরিদর্শক হয়ে গেছে, তখন তার মনে ঈর্ষা জন্মালো। বীর তার কিছু সঙ্গীর সাথে কথা বলে রাঘবকে সরানোর পরিকল্পনা করলো। তুমি এসে গেছো? তোমাকে ছাড়া যে আমার খুব একা লাগছিল। আমি খুবই চিন্তিত কবিতা। রাঘব আমার জায়গা নিয়ে নিয়েছে। এখন সে সবার প্রধান হয়ে গেছে এবং শেঠজিও কেবল তাকেই বিশ্বাস করেন। তো এখন কি করবে বীর? এখন তো শুধু একটাই পথ বাকি আছে, এই রাঘবকে সরাতেই হবে, নইলে আমরা কখনো একসাথে হতে পারবো না। রাতের বেলা দুজন আস্তাবলের কাছে কথা বলছিল। এদিকে রাঘব তার কাজ সেরে ফিরছিল। সে তাদের কথা শুনতে পেল না, কিন্তু সে তাদের দুজনকে একসাথে দেখল। শেঠজির মেয়ে আর বীর, এটা তো বিরাট প্রতারণা। এই কথা শেঠজির অবশ্যই জানা উচিত। কিন্তু ঠিক তখনই তার বাবার কথা মনে পড়ল। যদি কারো ব্যক্তিগত কথা বা রহস্য জানতে পারো তবে তা কখনো অন্যকে বলবে না। রাঘব চুপচাপ সেখান থেকে ফিরে গেল। পরের দিন সকালে কবিতা কাঁদতে কাঁদতে তার বাবা শেঠ হরিরামজির কাছে পৌঁছালো। বাবা, বাবা, রাঘব আমার সাথে জোর করেছে। সে আমার সাথে খারাপ কথা বলেছে এবং কাল তো সে সমস্ত সীমা পার করে দিয়েছে। আমি কোনো মতে তোমার এখানে পালিয়ে এসেছি বাবা। শেঠজির রক্ত গরম হয়ে উঠল। ওর এত সাহস! আমি ওকে জ্যান্ত ছাড়বো না। তিনি তৎক্ষণাৎ তার এক বিশ্বস্ত লোককে ডাকলেন এবং বললেন, কাল সকালে আমি তোমার কাছে একজনকে পাঠাবো। যে প্রথম আসবে তুমি তাকে কিছু না জিজ্ঞেস করেই ফিরিয়ে দেবে। আর হ্যাঁ, আমি যে চিঠিটা দিয়েছি সেটা কেবল তাকেই দেবে। এ সবই ছিল একটি চাল। শেঠজি রাঘবকে ফাঁদে ফেলার জন্য
তাকে শহরের বাইরে পাঠানোর নাটক করলেন। তিনি রাঘবকে ডাকলেন এবং বললেন, রাঘব, এটা একটা খুব দরকারি চিঠি। তুমি এটা কাছের আশ্রমে গিয়ে সাধু মহাত্মাকে দিয়ে এসো, খুব জরুরি কাজ। ঠিক আছে শেঠজি। রাঘব সেই চিঠি নিয়ে রওনা হলো। সে জানতো না যে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। পথে তার এক সাধুর সাথে দেখা হলো। সাধুটি একটি গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। রাঘব যেই তাকে দেখলো, তার বাবার উপদেশ মনে পড়ল। আর মনে রেখো, যদি পথে কোনো সাধুর সাথে দেখা হয় তবে অনুমতি ছাড়া সামনে এগোবে না। রাঘব সাধুকে প্রণাম করলো এবং বলল, মহারাজ, আমি শেঠ হরিরামজির তরফ থেকে একটি চিঠি নিয়ে আশ্রমে যাচ্ছি। আপনি কি আমাকে যাওয়ার অনুমতি দেবেন? তোমার কাছে যে চিঠিটা আছে তাতে তোমার মৃত্যুর আদেশ লেখা আছে। কিন্তু কেন? শেঠের মেয়ে কবিতা ও বীরের মধ্যে সম্পর্ক আছে। কবিতা তোমার উপর মিথ্যে অভিযোগ করেছে এবং এখনো তোমাকে রাস্তা থেকে সরানোর ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু তুমি চিন্তা করো না বৎস, বাবার কথা মনে রাখার কারণে তুমি বেঁচে গেছো। তাহলে আমি এখন কি করব মহারাজ? তুমি ফিরে যাও এবং শেঠকে বলো যে সাধু আদেশ করেছেন এই চিঠি যেন কেবল রাতেই দেওয়া হয়, সকালে না। যে আজ্ঞে মহারাজ। রাঘব সাধুকে প্রণাম করে ফিরে গেল। রাঘব শেঠ হরিরামজিকে বলল, শেঠজি, আমি চিঠি নিয়ে গিয়েছিলাম, কিন্তু সাধু বললেন যে এই চিঠি তাকে কেবল রাতের বেলাতেই দেওয়া উচিত। সাধুর আদেশ পালন তো করতেই হবে। রাতে শেঠজি আবার রাঘবকে চিঠি নিয়ে পাঠালেন। এবার সাধু তাকে একটি নতুন চিঠি দিলেন। চিঠি নিয়ে ফিরে এলো এবং শেঠজিকে দিল। শেঠজি যেই সেই চিঠি পড়লেন, তার চোখ কপালে উঠল। সাধু তাতে সম্পূর্ণ ষড়যন্ত্রের সত্যতা লিখে দিয়েছিলেন। শেঠ তৎক্ষণাৎ বীর, কবিতা এবং বাকি দোষীদের ডাকলেন। তোমরা সবাই আমার বিশ্বাস ভেঙেছো, তোমাদের লজ্জা হওয়া উচিত। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাঘব, তোমার সততাই তোমার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। তুমি আজ থেকে আমার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। আমি তোমাকে পুরো ব্যবসার প্রধান কর্মকর্তা নিযুক্ত করছি। ধন্যবাদ শেঠজি, আমি সবসময় আপনার প্রত্যাশা পূরণ করব। শেঠজি কবিতাকে বাড়িতে নজরবন্দি করলেন এবং বীর ও তার সঙ্গীদের শহর থেকে বের করে দিলেন। এখন রাঘব পুরোপুরি শেঠ হরিরামজির ব্যবসার প্রধান কর্মকর্তা হয়ে উঠল। শেঠজি তাকে যে দায়িত্ব দিয়েছিলেন, রাঘব তার সম্পূর্ণ সততা ও মনোযোগ দিয়ে পালন করল। সে শুধু নিজের কাজই সুন্দরভাবে সামলায়নি, বরং পুরাতন সেবকদেরও সঠিক পথে চলতে উৎসাহিত করল। রাঘব তার গ্রাম ধবলপুরে তার স্ত্রী সুনিতাকে ডেকে পাঠালো। সুনিতা, যে বহু মাস ধরে অপেক্ষা করছিল, যখন রাঘবের বার্তা নিয়ে লোকটি এলো, তখন তার চোখে জল চলে এলো। রাঘব কেবল নিজের জীবনই পাল্টায়নি, বরং গ্রামের পরিস্থিতিও পাল্টেছিল। সে গ্রামে খাবারের শস্য পাঠালো এবং সেখানকার কিছু যুবককে নবরাজপুরে কাজের ব্যবস্থা করে দিল। তার নাম এখন সম্মানের সাথে নেওয়া হতে লাগলো।